আমি একদমই সময় নেবো না, একদম কম্প্যাক্ট আকারে আমি তোমাদের যে এমসিকিউ গুলো সলভ করাই দিচ্ছি, এগুলো যদি বুঝে বুঝে আমার সঙ্গে সলভ করতে পারো, একটু কষ্ট করে নোট নিতে পারো, 100% শিওর থাকো তোমাদের এমসিকিউ নিয়ে এই ব্যাংক সমন্বয় বিবরণীতে কিছু লাগবে না। আমি এইখানে যে এমসিকিউ গুলো তোমাদের জন্য রেডি করছি এগুলো মোর দেন ইনাফ। আর এই অধ্যায়টায় থিওরিটিক্যাল এমসিকিউ অনেক বেশি আসে, কিন্তু এগুলো বুঝে বুঝে মাথায় নিয়ে যেতে হবে যাতে ওই রিলেটেড কোশ্চেন আসলেও তুমি আনসার করতে পারো। এখন জাস্ট খালি মন গড়া একটা পড়লাম আমরা, কিন্তু সেটা আমাদের পরীক্ষা আসলো না, তাহলে তো আর হইলো না। কেমন পড়তে হবে এমন ভাবে যেটা পড়লে আমাদের পরীক্ষায় আসবে, বা ডিটেইল পড়তে হবে। কেমন? ঠিক আছে স্যার, ফিনান্স ক্লাস চাই। প্রাপ্য হিসাবের উপরে ক্লাসে, প্রাপ্য হিসাব এটা তো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 6ষ্ঠ অধ্যায়, এটা তো শর্ট সিলেবাসে নেই বাবা, সম্রাট তালুকদার। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমরা ফিনান্স ক্লাস চাই যারা বলেছে ফিনান্স ক্লাস। আগামীকালই আমাদের ফিনান্সের উপরে বেসিক ক্লাস, মানে সরি অর্থের সময় মূল্যের উপরে এমসিকিউ ক্লাস আসতেছে আগামীকালই। ঠিক আছে, আগামীকালই সন্ধ্যা 7টা 10 ইনশাল্লাহ। কেমন? সবাই রেডি থাকো। তো চলো আমরা ক্লাস শুরু করি ইনশাল্লাহ। তো আজকের আমাদের আলোচনার টপিক হচ্ছে হলো ব্যাংক সমন্বয় বিবরণীর একদম সব থেকে ভালো যে এমসিকিউ গুলো, যে এমসিকিউ গুলো সলভ করলে তোমার সম্পূর্ণ ব্যাংক সমন্বয় বিবরণীটাই করা হয়ে যাবে, সেই এমসিকিউ গুলো আমরা এখানে বেছে রাখছি। তো চলো, আজকে আমাদের 4র্থতম ক্লাস। তো এই ব্যাংক সমন্বয় বিবরণীর সৃজনশীলে যদি তোমাদের কারো সমস্যা থাকে, আমি বলবো এই ক্লাসটার আগে যে আমি 3টা ক্লাস করছি সেই ক্লাস 3টা করো। এই ব্যাংক সমন্বয় বিবরণী থেকে তুমি 10 মার্কের একটা সৃজনশীল অবশ্যই পরীক্ষায় কমন পাবা, এবং আমি যে নিয়মগুলো শিখাইছি এবং ওখানে যে সাজেশন দিছি ওর বাইরে ইনশাল্লাহ তোমাদের লাগবে না এবং আসবেও না। ওইটা সলভ করে গেলে বা ওই নিয়মগুলো সলভ করলে দেখবে তুমি টেস্ট পেপারে সব কোশ্চেন সলভ করতে পারতেছো। এখন তোমার কাজ হচ্ছে হলো খাতা কলম নিয়ে ওই 3টা ক্লাস করা। আর আজকে যে 4র্থতম ক্লাস করাচ্ছি, একটু মাথা ঠান্ডা করে এই 4র্থতম ক্লাসটায় এই অধ্যায়ের এমসিকিউটা একটু তোমরা একদম সুন্দর মতন আমার সঙ্গে কমপ্লিট করো। একটু মাথা ঠান্ডা করে বসো, তারপরে একটু খাবার পানি বা যদি ঠান্ডা কোনো পানি থাকে বা কোনো কিছু থাকে খেয়েটে একদম সুন্দর মতন বসো, যাতে এই ক্লাস করার পরে আমি ক্লাসটা এমন ভাবে করাবো যাতে এই ক্লাস করার পরে তোমাদের এই অধ্যায়ের এমসিকিউ নিয়ে এই ক্লাস করার পরে বাসায় যেন আর এমসিকিউ না পড়া লাগে সেইভাবে। ঠিক আছে, সর্বোচ্চ বাসায় কি করবা, একটু নোট নিবা, নোটটা নিতে পারো, ওই নোটটা একটু দেখতে পারো। মানে একদম এই ক্লাস করার পর আবার তোমার ব্যাংক সমন্বয় বিবরণী পড়া লাগতেছে, ওইভাবে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী করবো না। কেমন? তো চলো আমরা শুরু করি। তো ব্যাংক সমন্বয় বিবরণী চলো, প্রথম যে এমসিকিউটা দেখো, এই প্রশ্নটা কি পরিমাণ বোর্ডে আসছে দেখো। যশোর বোর্ড 24 সালে, সিলেট বোর্ড 19 সালে এবং সকল বোর্ড 18 সালে আসছে। কি পরিমাণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এরকম সিমিলার একটা প্রশ্ন তুমি পরীক্ষা হলে পাবা। কি বলছে? ব্যাংক সমন্বয় বিবরণী কি বলছে দেখো। ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে, এখানে অনেক তথ্য আছে, জিনিসটা বোঝো। ব্যাংক বিবরণী কে প্রস্তুত করে, দেখো এখানে কিন্তু বলে নাই ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে, ব্যাংক বিবরণী। এখানে একটু ক্লিয়ার হওয়া জিনিসটা, দেখো একটু ক্লিয়ার হও। দেখো একটা হচ্ছে হলো ব্যাংক বিবরণী বা পাস বই, একই কথা। ব্যাংক বিবরণী বা পাস বই কি কথা? একই কথা। এই ব্যাংক বিবরণী বা পাস বই, আরেকটা হচ্ছে এখানে 3টা শব্দ মাথায় রাখতে হবে, 3টা শব্দ, এবং এই 3টা শব্দ থেকেই প্রশ্ন আসবে। 2 নাম্বার যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হলো নগদান বই, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বারটা কি? এটা হলো 2 নাম্বার নগদান বই। আর 3 নাম্বার হলো, 3 নাম্বার যে জিনিসটা মাথায় রাখবা সেটা হলো পাস বই, নগদান বই। আর একটা হলো ব্যাংক সমন্বয় বিবরণী, ব্যাংক সমন্বয় বিবরণী। এইগুলা কে তৈরি করে, ব্যাংক সমন্বয় বিবরণী কে তৈরি করে, এটাও প্রশ্ন আসবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে। দেখো তুমি যদি এগুলো নাও বুঝো, মুখস্থ করো, তাও হয়ে যাবে। দেখো খেয়াল করো, তাহলে একটা পাইলাম কি, একটা পাইলাম হচ্ছে হলো ব্যাংক বিবরণী কে প্রস্তুত করে। 2 নাম্বার কি, নগদান বই কে প্রস্তুত করে। 3 নাম্বার ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে। এই 3টা জিনিস তোমার ক্লিয়ার হইতে হবে। তো নাম্বার 1 কি বলছে, ব্যাংক বিবরণী আর পাস বই, এই দুটো একই জিনিস, মনে রাখবা। ব্যাংক বিবরণী বা পাস বই এটা প্রস্তুত করে হচ্ছে তোমার ব্যাংক। কে প্রস্তুত করে? ব্যাংক। কেমন? এটা একদম নোট নিয়ে নাও। ব্যাংক বিবরণী বা পাস বই কে প্রস্তুত করে? ব্যাংক, কারণ এটা ব্যাংক আলাদের কাজ, ব্যাংকের কাজ। 2 নাম্বার নগদান বই কে প্রস্তুত করে? প্রতিষ্ঠান। প্রশ্নে আসতে পারে প্রতিষ্ঠান, মানে আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান, সেই ব্যবসা প্রতিষ্ঠানে নগদান বই প্রস্তুত করে, মানে আমরা প্রস্তুত করি। 3 নাম্বার কি বলছে, ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে? ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে হচ্ছে হলো তোমার মালিক, বা এটাও প্রস্তুত করে হচ্ছে আমাদের প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান বা ব্যবসা আর কি।
এটাও প্রতিষ্ঠান বা ব্যবসায়, আমাদের ব্যবসায় এটা প্রস্তুত করা হয়। তার মানে শুধুমাত্র শুধুমাত্র ব্যাংক বিবরণী বা পাস বই প্রস্তুত করে ব্যাংক, আর এই যে দুইটা নগদান বই বা ব্যাংক সমন্বয় বিবরণী, এই দুইটা জিনিস প্রস্তুত করে কে? তোমার হচ্ছে হলো প্রতিষ্ঠান বা ব্যবসা। একটা প্রস্তুত করে ব্যাংক, আর একটা প্রস্তুত করে হচ্ছে প্রতিষ্ঠান বা ব্যবসা, আর একটা প্রস্তুত করে। এখন তোমার প্রশ্ন কি চাইছে তুমি নিজেই বুঝে উত্তর দাও। বলছে ব্যাংক বিবরণী কে প্রস্তুত করে, কি পরিমাণ রিপিট হয়েছে দেখো। তোমরা জানো ব্যাংক বিবরণী বা পাস বই কে প্রস্তুত করে? ব্যাংক প্রস্তুত করে। তার মানে সঠিক উত্তর হলো ব্যাংক। ওই এই যে ব্যাংক কর্তৃপক্ষ, গ সঠিক উত্তর। বলো বুঝতে পারছো কিনা সবাই? একদম মুখস্থ করে ফেলো। ব্যাংক বিবরণী বা পাস বই কে প্রস্তুত করে? ব্যাংক প্রস্তুত করে। নগদান বই কে প্রস্তুত করে? প্রতিষ্ঠান বা আমাদের ব্যবসায় প্রস্তুত করে। ব্যাংক সমন্বয় বিবরণী, এই যে অধ্যায়টা, মূলত এই অধ্যায়ের নাম শুনলেই তো বুঝতে পারছো অধ্যায়ের নাম কি, ব্যাংক সমন্বয় বিবরণী। এই ব্যাংক সমন্বয় বিবরণীটা কে প্রস্তুত করে? আমাদের ব্যবসা বা প্রতিষ্ঠান। ক্লিয়ার? একদম মুখস্থ করে ফেলো, নোট নিয়ে ফেলো। ঠিক আছে, চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। এভাবে আমরা বিশ্লেষণ ধরে করবো একটা কোশ্চেন, কিন্তু এমন ভাবে করবো যে ওইটা দিয়ে আমাদের সব হয়ে যায়। ঠিক আছে, এক ঢিলে সব পাখি। এবার দেখো এখানে কি বলছে, ব্যাংক, এখানে সব বানানটা ভুল গেছে। ব্যাংক শব্দের উৎপত্তি কোথা থেকে? ব্যাংক শব্দের উৎপত্তি কোথা থেকে? ঠিক আছে, ব্যাংক শব্দের উৎপত্তি হচ্ছে হলো ব্যাংকো শব্দ থেকে, কিন্তু এখানে একটু মাথায় রাখবা সঠিক উত্তর গ, ব্যাংকো। ঠিক আছে, ব্যাংক শব্দের উৎপত্তি হলো ব্যাংকো থেকে। এই যে ব্যাংকো, এই যে ব্যাংকো, এটা মূলত একটা ইতালি শব্দ। কি শব্দ? ইতালি। এর ইতিহাস জানো তো? ইতিহাসটা বলতেছি, দেখো একটা ছোট গল্প। ইতালি, ব্যাংকো শব্দের অর্থ হচ্ছে হলো, মানে এই ব্যাংকো শব্দটা ইতালি শব্দ থেকে আসছে। ঠিক আছে, ইতালি শব্দ থেকে আসছে, বা ইটলি যাই বলো না কেন। 2 নম্বর হচ্ছে এর অর্থ হচ্ছে হলো, এই ব্যাংকো শব্দের অর্থ কি? ব্যাংকো শব্দের অর্থ হলো বেঞ্চ। বেঞ্চ। এই যে তোমরা ওই যে কোচিং এ যাও বা স্কুলে যাও বা কলেজে, তোমরা স্কুলে কলেজে যাও, কলেজে যে তোমরা ওই বেঞ্চে বসে লেখো না, ওই বেঞ্চকে ইতালি ভাষায় বলা হয় ব্যাংকো। ঠিক আছে, বেঞ্চ জিনিসটা বুঝো। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো যে ব্যাংকো, এই ব্যাংকো শব্দটা কোন দেশে? প্রশ্ন আসতে পারে ব্যাংকো শব্দটা কোন দেশি শব্দ? এটা হলো ইতালি শব্দ। এর অর্থ কি? বেঞ্চ। কারণ কি, যখন ওই যে ব্যাংক ব্যবসার আবির্ভাব হয়, ব্যাংক ব্যবসা যখন শুরু হয়, কেমন, যখন ব্যাংক ব্যবসা শুরু হয়, তখন এই ব্যাংকটা মূলত কেমন ছিল? তখন ওই যে নদীর পাড়ে বসে, নদীর তীরে বসে লোকজন হচ্ছিল তোমার ওই মানে বেঞ্চে বসে, এই যে বেঞ্চ গুলো, যে তোমার পড়ার টেবিলে যেমন বেঞ্চ, বা তোমরা ওই কলেজে গেলে যে বেঞ্চে বসো, এরকম একটা বেঞ্চ রেখে ওইখানে লোকজন ব্যাংকিং কার্যক্রম চালাইতো। মানে ব্যাংকটা ওইভাবে ছিল। এখন যেমন আমরা বড় একটা দালান দেখি, এসি রুম থাকে, ফ্যান চলে, একটা লোক কম্পিউটার নিয়ে বসে রয়েছে, আমরা যে টাকা পয়সার লেনদেন করি, চেক, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, একদম সূচনা লগ্নে, মানে ব্যাংক যখন একদম শুরু হয়েছে তখন তার এরকম ছিল না। তখন ওই বেঞ্চে বসে বসে মানুষজন, এবং এটার উৎপত্তি হয়েছে কোথায়? ব্যাংকের, এটা ইতালিতে। ঠিক আছে, এই জন্য ইতালি, এই ব্যাংকো শব্দ থেকে আমার এই বেঞ্চ জিনিসটা আসছে আর কি। কেমন? তো চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। আচ্ছা, এটার উত্তর তো দেখাইছে, হ্যাঁ ব্যাংকো। তাহলে ব্যাংক শব্দের উৎপত্তি কোথা থেকে? ব্যাংকো থেকে, মনে রাখবা। 2 নম্বর, ব্যাংক সমন্বয় বিবরণী কে তৈরি করেন? দেখো এই প্রশ্নটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ব্যাংক সমন্বয় বিবরণী কে তৈরি করে? ব্যাংক সমন্বয় বিবরণী, দেখো এই প্রশ্নটা কি পরিমাণ বোর্ডে আসছে। দেখো ইম্পর্টেন্ট কি আমার বলার দরকার আছে? তুমি নিজে দেখলেই বুঝতে পারছো যে এই পরিমাণ বোর্ডে যদি এই কোশ্চেন রিপিট করে, তাহলে এই প্রশ্নটা আসার বা এই সিমিলার কোশ্চেন আসার সম্ভাবনা আছে কিনা। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে? অবশ্যই আমাদের ব্যবসায় প্রতিষ্ঠান প্রস্তুত করে। কারণ এই যে আমরা একটু আগে লিখেছি, এই যে ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে? আমাদের প্রতিষ্ঠান বা ব্যবসা, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান। ক্লিয়ার? এইটা যার কাছে আছে, এই যে জাস্ট এইটা একটু খাতা নোট করে রাখো, তুমি এই টাইপের এমসিকিউ যেটা আসবে সেটা চুট করে আনসার করে দিতে পারবা। আচ্ছা, পরেরটা আসো। ব্যাংক সমন্বয় বিবরণীর মূল উদ্দেশ্য কি? হ্যাঁ, এইটা খুব গুরুত্ব। এই উদ্দেশ্য নিয়ে তোমাদের ঝামেলা হয়ে যায়। ব্যাংক সমন্বয় বিবরণীর মূল উদ্দেশ্য কি, মেইন উদ্দেশ্য কি, ব্যাংক সমন্বয় বিবরণী কেন প্রস্তুত করি? দেখো এখানে অনেকগুলো কারণ দেওয়া আছে। তো এই কারণের ভিতরে হচ্ছে হলো নগদান বই ও নগদান বইয়ের ব্যাংক উদ্ধৃত এবং ব্যাংক বিবরণীর উদ্ধৃতর পার্থক্য নির্ণয়। মনে রাখবা এখানে মেইন কাজ হচ্ছে হলো, মূলত আমরা জানি নগদান বই, আমরা যে নগদান বই করি, ওই নগদান বইয়ের একটা ব্যাংকের কলাম থাকে। ওই ব্যাংকের কলামে আমরা তোমার হচ্ছে হলো লেনদেন গুলো করি। নগদান বইয়ের যদি ব্যাংকে টাকা বাড়ে আমরা ডেবিট পাশে ব্যাংক কলামে লিখি, ব্যাংকের যদি টাকা কমে কোনো লেনদেনের ফলে সেটা ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে লিখি। তো এইরকম নগদান বইয়ের যে ব্যাংকের উদ্ধৃত, মানে ব্যাংকের যে কলামটা, ওই কলামের সঙ্গে ব্যাংক বিবরণীর যে উদ্ধৃত, ব্যাংক বিবরণী মানে কি, যেটা ব্যাংক প্রস্তুত করে বা পাস বই, ওই ব্যাংক উদ্ধৃতর যে পার্থক্য, সেই পার্থক্য নির্ণয় করাই হচ্ছিল। তার মানে মূল উদ্দেশ্য হচ্ছিল পার্থক্য নির্ণয়। মূল উদ্দেশ্য কি? পার্থক্য নির্ণয়। এটা মনে রাখতে হবে, পার্থক্য নির্ণয়। ঠিক আছে, মূল উদ্দেশ্য হলো পার্থক্য নির্ণয়। ধরো
ধরো মনে করো এটা হলো আমাদের নগদান বই, মনে করো নগদান বই, ঠিক আছে, নগদান বই। আর এখানে মনে করো একটা হলো, এটা হলো ব্যাংক বিবরণী, ঠিক আছে, ব্যাংক বিবরণী। মনে করো একটা হলো নগদান বই আর একটা হলো ব্যাংক বিবরণী। মনে করো নগদান বইয়ের ব্যালেন্স রয়েছে 1 লাখ টাকা, ঠিক আছে, ব্যাংকেও ব্যালেন্স হয়েছে কত, 1 লক্ষ টাকা। তাহলে দেখো এই দুইজন কি আছে, সমান আছে না? নগদান বইয়ের মতে মানে আমাদের নগদান বইয়ের মতে 1 লাখ, ব্যাংকের মতো কত, 1 লাখ। এখন হঠাৎ করে মনে করো তোমার একজন দেনাদার তোমার ব্যাংকে এসে টাকা দিয়ে গেছে 20,000 টাকা। তাহলে ব্যাংক কি করবে, ব্যাংক এই 20,000 টাকা প্লাস করে দেবে। কি করে দেবে, প্লাস করে দেবে। তাহলে 1 লাখ আর 20,000 যোগ দিলে হয় কত, 1,20,000 টাকা। তার মানে তোমার ব্যাংকে কিন্তু এই দেখো, ব্যাংকে কিন্তু 1,20,000 টাকা হয়ে গেছে। এখন এই যে তোমার ব্যাংকে যে 1,20,000 টাকা হলো, এটা তো আর তুমি জানো না, সুতরাং তুমি কিন্তু আর যোগ দিতে পারো না। তাহলে তোমার মতে কিন্তু সেই 1 লাখ টাকাই কি রয়েছে, সেই 1 লাখ টাকাই রয়েছে, কিন্তু ব্যাংকের মতে হয়ে গেছে কত, 1,20,000 টাকা। তাহলে এই যে দুইজনের পার্থক্য, নগদান বইয়ের মতে কত, 1 লাখ, আর ব্যাংকের মতে কত হয়ে গেছে, 1,20,000। এই যে দেখো এখানে আছে 1 লাখ, এখানে বলতেছে 1,20,000। তাহলে এই দুইটার পার্থক্য কত, এই 1 লাখ আর এই 1,20,000 এর পার্থক্য কয় হাজার, 20,000 টাকা। তাহলে এই যে 20,000 টাকা আমার পার্থক্য, এই 20,000 টাকা, এই পার্থক্যটা উদ্ঘাটন করা বা এই পার্থক্যটা খুঁজে বের করাই মূলত আমাদের এই ব্যাংক সমন্বয় বিবরণীর মূল উদ্দেশ্য, মেইন উদ্দেশ্য। কি নির্ণয় করা, পার্থক্য নির্ণয় করা। কার পার্থক্য নির্ণয় করা, নগদান বই এবং ব্যাংক বিবরণীর পার্থক্য নির্ণয় করা। কেমন? আচ্ছা চলো নেক্সট প্রশ্নে যাই। এনএসএফ চেক অর্থ কি? দেখো এটা একটু মাথায় রাখতে হবে। এনএসএফ এর পূর্ণরূপ কি, এটা একটু মাথায় রাখবা। এনএসএফ মানে হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড, ঠিক আছে, নট সাফিসিয়েন্ট ফান্ড। নট সাফিসিয়েন্ট ফান্ড মানে কি, অপর্যাপ্ত তহবিল, অপর্যাপ্ত তহবিল। আমরা যখন একজনের কাছ থেকে একটা চেক পাই, মনে করো তুমি এক লোকের কাছে 1 লাখ টাকা পাও, সে তোমার 1 লাখ টাকার একটা চেক দিছে। এই চেকটা কি তুমি তোমার কাছে রেখে দিবা না চেকটা জমা করার উদ্দেশ্যে ব্যাংকে পাঠাবা? এই চেকটা জমা করার উদ্দেশ্যে তুমি ব্যাংকে পাঠাবা। একটা চেক যখন তুমি জমা করার উদ্দেশ্যে ব্যাংকে জমা দিচ্ছ, তখন ওইটা হয়ে যাচ্ছে জমাকৃত চেক। তো ওই জমাকৃত চেকটা তুমি যখন ব্যাংকে পাঠাচ্ছ, তখন যদি কোনো কারণে ব্যাংক ওই চেকটা গ্রহণ করতে মানে কি বলে যে মানে কি বলে গ্রহণ না করে বা ওইটা যদি প্রত্যাখ্যান করে, তখন ওইটাকে বলা হয় হচ্ছে এনএসএফ চেক, বা যেটাকে বলা হয় হচ্ছে জমাকৃত চেক প্রত্যাখ্যান। ঠিক আছে, জমাকৃত চেক প্রত্যাখ্যান, জমাকৃত চেক প্রত্যাখ্যান। তাহলে এনএসএফ চেক মানে কি, জমাকৃত চেক প্রত্যাখ্যান। এটা একদম মুখস্থ হবে। এনএসএফ এর ফুল মিনিং কি, নট সাফিসিয়েন্ট ফান্ড, জমাকৃত চেক প্রত্যাখ্যান, জমাকৃত চেক প্রত্যাখ্যান। অলরাইট। ডেবিট মেমোরেন্ডাম কে প্রস্তুত করে? খেয়াল রাখবে, ডেবিট মেমোরেন্ডাম, ঠিক আছে, ডেবিট মেমোরেন্ডাম সংক্ষেপে বলা হয় ডিএম। ডি তে ডেবিট, এম এ মেমোরেন্ডাম। অনেক সময় আসতে পারে ডিএম এর পূর্ণরূপ কি, ডেবিট মেমোরেন্ডাম। তাহলে ডেবিট মেমোরেন্ডামের ফুল মিনিং কি, এই যে ডেবিট, ডিইবিআইটি, ডেবিট মেমোরেন্ডাম। ডেবিট মেমোরেন্ডাম কে প্রস্তুত করে? অবশ্যই ব্যাংক প্রস্তুত করে। ডেবিট মেমোরেন্ডাম কে প্রস্তুত করে? ব্যাংক প্রস্তুত করে। ডেবিট মেমোরেন্ডাম ব্যাংক প্রস্তুত করে, কারণ কি, ব্যাংকে যে লেনদেনগুলোর ফলে আমার জমাকৃত টাকাগুলো হ্রাস পায় মানে হচ্ছে কমে যায়, হ্রাস পায়, ঠিক আছে, হ্রাস পায় বা কমে যায়, সেইগুলোই হচ্ছে আমাদের কি, ডেবিট মেমোরেন্ডামে যায়। এবং এই কাজটা মূলত কে করে? ব্যাংক করে। ডেবিট মেমোরেন্ডাম কে প্রস্তুত করে? ব্যাংক প্রস্তুত করে। ডেবিট মেমোরেন্ডাম কে প্রস্তুত করে? ব্যাংক প্রস্তুত করে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো, চেকে সাধারণত কয়টি পক্ষ থাকে? এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যশোর বোর্ড 2019 সালে আছে। চেকে কয়টি পক্ষ থাকে? কয়টি পক্ষ থাকে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একটা চেকে কয়টা পক্ষ থাকে? তোমরা সবাই জানো চেকে 3টা পক্ষ থাকে। একটা চেকে 3টা পক্ষ থাকে। এখন তোমরা বলো তো, চেকে এই যে 3টা পক্ষ থাকে, 3টা পক্ষ কে কে? কোন 3টা পক্ষ? 3টা পক্ষ কি কি? এইটা কিন্তু অনেকে একটু ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, তো এখন একটু খেয়াল করো, চেকে যে 3টা পক্ষ থাকে, 1 নাম্বার পক্ষ হচ্ছে হলো আদেশটা, এটা হলো 1 নাম্বার পক্ষ। 2 নাম্বার পক্ষ হচ্ছে আদিষ্ট, ঠিক আছে, আর 3 নাম্বার পক্ষ হচ্ছে হলো প্রাপক। তাহলে বলো, চেকে প্রথম পক্ষকে, চেকে প্রথম পক্ষ হচ্ছে হলো আদেশটা,
দ্বিতীয় পক্ষকে আদিষ্ট। এটা বুঝতেছি না স্যার, আদেশটা আদিষ্ট কি, আর তৃতীয় পক্ষ হলো প্রাপক। এখনই বুঝাই দিচ্ছি, দেখো দেখো জিনিসটা বোঝো। একটা হলো আদেশটা, একটা হলো আদিষ্ট, আর একটা হলো প্রাপক। এখন দেখো কোনটা আদেশটা, কোনটা আদিষ্ট, কোনটা প্রাপক, এইখানে একটা বোঝার বিষয় আছে। আদেশটা মানে হচ্ছে হলো যার চেক, তাহলে মানে আমরা এখানে সংক্ষেপে লিখে রাখতে পারি নোট চেকের মালিক, চেকের মালিক। মনে করো তোমার কাছে একটা ছেলে কাজ করে তোমার প্রতিষ্ঠানে, এখন ওই ছেলেটারে তুমি কি করছো, 1 লাখ টাকা, ধরো 2 লাখ টাকার একটা চেক লিখে দিছো, 2 লাখ টাকার একটা চেক লিখে দিছো, চেক দিয়ে তুমি মনে করো ওরে ব্যাংকে পাঠাই দিছো, যা ব্যাংক থেকে 2 লাখ টাকা উঠাই নিয়ে। এখন ওর এই যে চেকটা যে তুমি ওরে লিখে দিলা, এই চেকের মালিক মূলত কে, তুমি না, তার মানে তুমি হচ্ছে হলো আদেশটা, কারণ তুমি চেকটা লিখে দিচ্ছ। তার মানে যে চেক লিখে ব্যাংকে প্রদান করে, যে চেকটা লিখে দিচ্ছে মানে যে চেকের যে মালিক, সে মূলত কি, আদেশটা। আর আদেশটা মানে কি, যে আদেশ দেয়, যে হুকুম দেয়। তাহলে আমি একটা চেক লিখতেছি, আমি তো ওই চেকের মাধ্যমে মূলত ব্যাংকে হুকুম দিচ্ছি যে ভাই আমার ব্যাংকে এখন ব্যাংক থেকে আমার 2 লাখ টাকা দরকার, এই নেন। আর আদিষ্ট, যে আদিষ্ট মানে কি, আদিষ্ট অলওয়েজ ব্যাংক, আদিষ্ট অলওয়েজ কে, ব্যাংক, মানে যাকে আদেশ করা হয়, যাকে আদেশ করা হয়। তার মানে আমি চেকটা দিয়ে ব্যাংকে আদেশ করতেছি, তার মানে ব্যাংক হলো আদিষ্ট। আদেশটা আদিষ্ট। প্রাপক, প্রাপক মানে কি, ওই ছেলেটা, ওই যে সেই ছেলেটা যে টাকা গ্রহণ করে, যে টাকাটা কি করে, গ্রহণ করে। তুমি ওই যে ছেলেটাকে দিয়ে পাঠাইছো, ওই ছেলেটা কি করবে, ওই টাকা, চেকের টাকা 2 লাখ টাকা উঠায় তোমার কাছে আইনে জমা দেবে, এই যে স্যার আপনার 2 লাখ টাকা। তো এই যে ছেলের যে টাকা গ্রহণ করছে, ও হলো তোমার চেকের প্রাপক, ও একটা পক্ষ। তার মানে এখানে কিন্তু টোটাল কয়টা পক্ষ হচ্ছে, এখানে টোটাল একটা হচ্ছে হলো চেকের মালিক, এই মেইন যে মালিক থাকে সে হলো আদেশটা, ব্যাংক হচ্ছে হলো কি, ব্যাংক হচ্ছে হলো আদিষ্ট, প্রাপক হচ্ছে হলো যে টাকা গ্রহণ করে। তাহলে একটা চেকের কয়টি পক্ষ থাকবে, 3টি পক্ষ থাকবে। একটা চেকের কয়টি পক্ষ থাকবে, 3টি পক্ষ থাকবে। একটু মাথায় রাখতে হবে কষ্ট করে, কেমন। পরেরটা আসে, ব্যাংক হিসাব কত প্রকার, আমরা সবাই জানি ব্যাংক হিসাব হচ্ছে 3 প্রকার। ব্যাংক হিসাব কি, ব্যাংক হিসাব কত প্রকার, ব্যাংক হিসাব কত প্রকার, আমরা সবাই জানি ব্যাংক হিসাব 3 প্রকার। কত প্রকার, 3 প্রকার। এখন 3 প্রকার কি কি, এটা তোমরা সবাই জানো, আমি জাস্ট ঝটপট লিখে দিই, একটু মুখস্থ করো, যারা না জানো তারা একটু মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। হ্যাঁ, ব্যাংক হিসাবে প্রথমে হলো চলতি হিসাব, ব্যাংক হিসাব সাধারণত 3 প্রকার। 1 নাম্বার হলো চলতি হিসাব, 2 নাম্বার সঞ্চয়ী হিসাব, আর 3 নাম্বার হলো স্থায়ী হিসাব। তাহলে চেকের পক্ষ কয়টা, সরি ব্যাংক হিসাব কয়টা, 1 নাম্বার হলো চলতি হিসাব, 2 নাম্বার হলো সঞ্চয়ী হিসাব, ঠিক আছে, আর 3 নাম্বার হলো স্থায়ী হিসাব। এগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা জানবা, কারণ তোমাদের ম্যানেজমেন্টে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক আছে। যে মানে এগুলো এখান থেকে কিন্তু 10 মার্কের সৃজনশীল আসবে, ঠিক আছে। তাহলে ব্যাংকের হিসাব প্রধানত এই 3 ধরনের হিসাব থাকে। এই চলতি হিসাব মূলত ব্যবসায়ীরা খুলে, বা হচ্ছে এই সঞ্চয় হিসাব, যেটা সঞ্চয় হিসাব সাধারণত যারা একটু সেভিংস করতে পছন্দ করে, মানে সারা মাস যারা কি বলে ওইটাকে, মানে সারা মাস মনে করো যারা ওই একটু চাকরি করে, মাস শেষে মানে অল্প কিছু টাকা সঞ্চয় করে, তাদের জন্য সঞ্চয় হিসাব। আর স্থায়ী হিসাব হচ্ছে হলো মনে করো যারা এককালীন একটা বড় অ্যামাউন্টের টাকা তাদের কাছে অপ্রয়োজনীয়, তার লাগতেছে না, এই টাকাটা সে ব্যাংকে রেখে দিল, ঠিক আছে, ম্যাচুর করার জন্য, তো বা বড় অ্যামাউন্ট, বড় সুদে টাকাটা পাওয়ার জন্য, এটা হলো স্থায়ী হিসাব। 5 বছরের বেশি সময়ের জন্য যেটা রাখে জমা আর কি, অতিরিক্ত একটা বড় অ্যামাউন্টের টাকা, সেটা হলো স্থায়ী হিসাব বা ফিক্সড অ্যাকাউন্ট। একটা হলো কারেন্ট অ্যাকাউন্ট, একটা হলো সেভিংস অ্যাকাউন্ট, আর এটা হলো ফিক্সড অ্যাকাউন্ট। তাহলে ব্যাংক হিসাব সাধারণত, বা ব্যাংক হিসাব কয় প্রকার, এই যে সঠিক উত্তর হচ্ছে খ, 3 প্রকার। নেক্সট কোশ্চেনে যাই, চেকের মাধ্যমে বেতন প্রদান। চেকের মাধ্যমে কি প্রদান করছে, বেতন প্রদান করছে। চেকের মাধ্যমে বেতন প্রদান করছে কত টাকা, 10,000 টাকা, বুঝো কিন্তু। চেকের মাধ্যমে বেতন প্রদান করছে 10,000 টাকা। চেকের মাধ্যমে, চেক দিয়ে, মনে করো তোমার একজন কর্মচারী, তাহলে তুমি 10,000 টাকা একটা বেতন, মানে 10,000 টাকার একটা চেক লিখে দিচ্ছ। একজন কর্মচারীর বেতন মনে করো 10,000 টাকা, তাহলে তুমি চেকের মাধ্যমে দিচ্ছ, নগদে দাও নাই কিন্তু, চেকের মাধ্যমে দিচ্ছ, বুঝো কিন্তু। ভুলক্রমে নগদান বইয়ের ডেবিট পাশে, কোন পাশে, ডেবিট পাশে 1,000 টাকা লেখা হয়েছে, ঠিক আছে। এর ফলে নগদান বইয়ের উদ্ধৃত্ত এবং ব্যাংক বিবরণীর যে উদ্ধৃত্ত, সেই উদ্ধৃত্তের মধ্যে
কত টাকার গড় মিল হবে, কত টাকার কি হবে গড় মিল। সিলেট বোর্ড 2024 সালের কোশ্চেন। তো এটা দেখা মাত্রই উত্তর করে দেওয়া যায়। সেটা হচ্ছে 10,000, এই যে 10,000, ঠিক আছে, এই 10,000 প্লাস এইখানের যে 1,000, দেখা মাত্র আমি বুঝাই দিচ্ছি তোমাদের। 1,000 যদি যোগ দেই তাহলে হয় কত টাকা, 11,000 টাকা। তোমরা এরকম যোগ দিয়ে দেবা। দেখো এটা কিন্তু একদম সিলেট বোর্ড 2024 সালে আসছে, তার মানে সঠিক উত্তর কত টাকা, ঘদা 11,000 টাকা। এখন দেখো, এখন এইটা কেন স্যার, এইটা দুইটা কেন যোগ দিলেন, জিনিসটা বোঝো। যে একজন কর্মচারীর বেতন প্রদান, যারা তোমরা নগদান বই করছো তারা অবশ্যই জানো একটা কর্মচারীকে বেতন দিলে ব্যয় হয়। এখন এই বেতনটা তুমি যেহেতু চেকের মাধ্যমে দিছো, তুমি তোমার নগদান বইতে ব্যয়গুলো আমরা ক্রেডিট সাইডে নেই, তার মানে এটা ক্রেডিট সাইডে যাবার কথা এবং টাকাটা মাইনাস করার কথা। কত টাকা, 10,000 টাকা ক্রেডিট সাইডে লেখার কথা। তাহলে 10,000 টাকা ক্রেডিট সাইডে না লিখে, ক্রেডিট সাইডে তো লেখাই নাই, উল্টো লেখছে ডেবিট সাইডে। কত টাকা, আরো 1,000 টাকা কম লিখছে, 1,000 টাকা। তাহলে দুই পাশেই তো ভুল হয়ে গেল। তার মানে এই 10,000 টাকা যাওয়ার কথা কোন সাইডে, এই 10,000 টাকা যাওয়ার কথা হচ্ছে হলো ডেবিট সাইডে। এই 10,000 টাকা যাওয়ার কথা ডেবিট সাইডে। কেন ডেবিট সাইডে, কারণ হলো বেতন প্রদান করছে, ব্যয়গুলো থাকে ডেবিট সাইডে, নগদান বইয়ের ব্যয়গুলো থাকে ডেবিট সাইডে। তাহলে এটা ডেবিট সাইডে ব্যাংকের ঘরে যাওয়ার কথা এই 10,000 টাকা। কিন্তু এইটা তো এক্সট্রিমলি সরি, আমি ভুল বলছি। হায় আল্লাহ, বেতন প্রদান এটা ক্রেডিট সাইডে যাবে। এক্সট্রিমলি সরি, বেতন প্রদান ক্রেডিট সাইডে যাবে। সরি বাবা, বেতন প্রদান ক্রেডিট সাইডে যাবে, বেতন প্রদান ক্রেডিট সাইডে। কারণ আমরা বেতন প্রদান করলে ব্যয় হয়, ব্যয়গুলো আমরা নগদান বইয়ের ক্রেডিট সাইডে নিই। তার মানে বেতন প্রদান করছি, ক্রেডিট সাইডে 10,000 টাকা নেবার কথা। এখন এটা তো আমি ক্রেডিট সাইডে নেই, বরং স্যার আমি উল্টা কোন সাইডে নিছি, ডেবিট সাইডে নিছি। এটা আমাদের কি হয়েছে, ভুল হয়ে গেছে। এখন এটা যেহেতু আমরা ডেবিট সাইডে নিছি, ডেবিট সাইডে কি আবার এখানে একটা শূন্য কম লিখছি, মানে 1,000 টাকা লিখছি। তার মানে কি রকম ভুল করছি দেখো, এই 10,000 টাকা বেতন প্রদান করছি, এটা নগদান বইয়ের ক্রেডিট সাইডে নেওয়ার কথা ব্যাংকের ঘরে, তা না নিয়ে আমি উল্টা আরো ডেবিট সাইডে নিছি 1,000 টাকা। বুঝতে পারছো, দুইটা ভুল কিন্তু। প্রথমত এটা যাবে হচ্ছে হলো বেতন প্রদান, এটা যাবে হচ্ছে হলো নগদান বইয়ের ক্রেডিট সাইডে। তা আমি তো ক্রেডিট সাইডে নেই, ভুল ক্রমে, এখানে কিন্তু বলেছে ভুল ক্রমে নগদান বইয়ের ডেবিট পাশে নিয়ে ফেলেছে। তার মানে এটা যাওয়ার কথা হলো ক্রেডিটে, এই 10,000 যাওয়ার কথা কিসে, ক্রেডিটে। ভুল ক্রমে কোন দিকে নিলাম, ডেবিট দিকে নিলাম। যেহেতু ডেবিট দিকে নিছি, ডেবিট দিকে লিখছি, তাহলে এখানে দুইটা ভুল হয়ে গেছে। এক হচ্ছে হলো 10,000 টাকার একটা ভুল হয়ে গেল, এই যে এটা, আর একটা হলো 1,000 টাকার একটা ভুল হয়ে গেল। তাহলে 10 আর 1 যোগ দিলে হয়ে গেল 11,000। সঠিক উত্তর হচ্ছে হলো ঘ। কে বুঝো নাই বলো, সবাই বুঝতে পারছেন? এটা সিম্পল, একদম সিম্পল। নেক্সট কোশ্চেনে যাই। বকেয়া চেক বলতে কি বোঝো? দেখো এখানে কয়েকটা শব্দ মাথায় রাখবো। বকেয়া চেক, এটা অ্যাডমিশনের জন্য এগুলা লাগে। বকেয়া চেক, ডিপোজিট ইন ট্রানজিট, এগুলোর মানে কি, ঠিক আছে? বকেয়া চেক একটা হলো, আমি এগুলো একটু লিখে দিই। একটা হলো ইস্যুকৃত চেক, বা বকেয়া চেক। একই কথা। আরেকটা হচ্ছে মানে ইস্যুকৃত চেক বা বকেয়া চেক মানে হচ্ছে হলো আমার ব্যাংকের থেকে টাকা কমে যাবে, কারণ আমি একটা চেক প্রদান করছি, নগদান বইতে মাইনাস করছি, কিছুদিন পরে ব্যাংকও মাইনাস করে দেবে। আরেকটা হলো আদায়কৃত চেক বা জমাকৃত চেক বা ডিপোজিট ইন ট্রানজিট, ঠিক আছে? ডিপোজিট ইন ট্রানজিট, ঠিক আছে? এইটার মানে হচ্ছে হলো ব্যাংকে জমাকৃত অর্থ বৃদ্ধি পাবে। তাহলে এখানে কিন্তু দুইটা জিনিসের কথা বলছে। একটা হলো ইস্যুকৃত চেক বা বকেয়া চেক, একই কথা। আরেকটা হলো কি, আদায়কৃত চেক বা জমাকৃত চেক বা ডিপোজিট ইন ট্রানজিট। তার মানে বকেয়া চেক বলতে, তাহলে বকেয়া চেক বলতে আমরা কি বুঝি, এই যে খেয়াল করো। তাহলে আমরা বকেয়া চেক বলতে কি বুঝি? বকেয়া চেক বলতে আমরা বুঝি হচ্ছে হলো ইস্যুকৃত চেক। তাহলে বকেয়া চেক বলতে কি বুঝি? ইস্যুকৃত চেক। তার মানে আমরা এখানে এটাই সঠিক উত্তর নিয়ে নিতে পারি। ইস্যুকৃত চেক, হ্যাঁ, ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক উপস্থিত না হওয়া, ঠিক আছে? এখন তোমরা বলতে পারো স্যার গদাক কি বলছে, ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান। এটার মানে হলো এনএসএফ চেক, এটার মানে হচ্ছে হলো এনএসএফ চেক, নট সাফিসিয়েন্ট ফান্ড চেক। এটার মানে কখনোই
তোমার হচ্ছে হলো বকেয়া চেক না। তার মানে বকেয়া চেক মানে কি, আমি একটা চেক ইস্যু করছি কিন্তু চেকটা এখনো ব্যাংকে উপস্থাপন করা হয়নি। আমি একটা চেক ইস্যু করছি কিন্তু চেকটা এখনো ব্যাংকে উপস্থাপন করা হয়নি। কেমন? আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই। এই যে বলতে বলতে চলে আসছে ডিপোজিট ইন ট্রানজিট। এই যে দেখো ডিপোজিট ইন ট্রানজিট, এই যে আমি একটু আগে লিখে দিচ্ছি, বাংলায় লিখে দিচ্ছি যদিও। ডিপোজিট ইন ট্রানজিট, ডিপোজিট ইন ট্রানজিট, চট্টগ্রাম বোর্ড 21 সালে কোশ্চেন। ডিপোজিট ইন ট্রানজিট মানে কি? ডিপোজিট ইন ট্রানজিট মানে কি, এই যে লিখে দিছি। ডিপোজিট ইন ট্রানজিট মানে কি দেখো, ডিপোজিট ইন ট্রানজিট মানে হচ্ছে হলো জমাকৃত, হ্যাঁ আল্লাহ, জমাকৃত চেক। ডিপোজিট ইন ট্রানজিট মানে কি, জমাকৃত চেক। এটা ইংরেজিতে, এটাই বাংলায়। ডিপোজিট ইন ট্রানজিট মানে কি, জমাকৃত চেক, মানে আমি একটা চেক পেয়ে ব্যাংকে জমা করলাম। তাহলে এখানে কি বুঝাইছে, জমাকৃত চেক বা এটাকে পরিবহন, জমাকৃত চেক বা পরিবহনাধীন চেক, ঠিক আছে, এটাকে পরিবহনাধীন চেকও, ঠিক আছে। ডিপোজিট ইন ট্রানজিট মানে পরিবহনাধীন চেক। তাহলে আমরা এটা পাশে একটু লিখে দিই, ঠিক আছে। এটার মানে আরেকটা হলো পরিবহনাধীন চেক। ওই ডিপোজিট ইন ট্রানজিট, ট্রানজিট মানে কি, পথে, পথে রয়েছে যেটা, তা পথে যেটা রয়েছে সেটাই কি, ঠিক আছে, পরিবহনাধীন চেক, পরিবহনাধীন চেক। তাহলে ডিপোজিট ট্রানজিটের আরেকটা মানে কি, আরেকটা মানে হলো ডিপোজিট ট্রানজিটের আরেকটা নাম হলো, মানে হলো পরিবহনাধীন চেক। ডিপোজিট ইন ট্রানজিট, ডিপোজিট ইন ট্রানজিট, পরিবহনাধীন চেক মানে যে চেকটা আমি জমা করতে পাঠাইছি এখনো ব্যাংকে জমা হয়নি, মানে ওইটা পথিমধ্যে আছে, রাস্তায় আছে, ওইটাই হচ্ছে হলো আমার কি, ওইটা হলো আমাদের পরিবহন চেক, ওইটা হলো আমাদের ডিপোজিট ইন ট্রানজিট গেল। আচ্ছা, এবার আসো, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 2000 টাকা, বোঝো, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ কত টাকা, 2000 টাকা, ঠিক আছে। নগদান বইতে কি প্রভাব পড়বে, নগদান বইতে আমরা কি করি, ব্যাংক যদি সুদ মঞ্জুর করে, তার মানে ব্যাংক সুদ মঞ্জুর করছে মানে কি, ব্যাংকে টাকা বাড়ছে, আর আমাদের যদি ব্যাংকে টাকা বাড়ে আমরা তাহলে সেটাকে ডেবিট সাইডে নেই, কোন সাইডে নেই, ডেবিট সাইডে নেই, ঠিক আছে। যেহেতু টাকাটা ব্যাংকে বাড়ছে এই জন্য আমরা ডেবিট সাইডে ব্যাংকের ঘরে নিব, কোন ঘরে নিব, ব্যাংকের ঘরে নিব। তোমরা নগদান বই যারা করছো তারা সবাই জানো, কারণ ব্যাংক যদি আমার সুদ দেয়, আমার ব্যাংকে টাকা তো বাড়ছে, তাহলে বাড়লে তো এটা অবশ্যই ডেবিট সাইডে আসবে, আর ব্যাংকে টাকা কমলে ক্রেডিট সাইডে আসে, তাহলে ডেবিট সাইডে আসবে। নগদান বইতে কি প্রভাব পড়বে, তাহলে নগদ কলামে, নগদ কলামে এটা তো হবেই না, এটা হবে না, নগদ কলাম তো হবেই না, ব্যাংক কলামে হবে। তো ব্যাংক কলামে ডেবিট পাশে 2000 টাকা হবে, ক্রেডিট পাশে হবে না, এটাও হবে না, ডেবিট পাশে হবে। তার মানে সঠিক উত্তর হচ্ছে হলো ব্যাংক কলামে ডেবিট হবে কত টাকা, 2000 টাকা। এই যে ব্যাংক কলামে এই যে ডেবিট হবে, ঠিক, কারণ নগদান বই তো তোমার নগদের ঘর থাকে আবার ব্যাংকের ঘর থাকে, যেহেতু এখানে ব্যাংক সুদ মঞ্জুর করছে, তার মানে ব্যাংক সুদ দিছে, তার মানে টাকাটা, লেনদেনটা বাড়ছে কোথায়, আমাদের প্রতিষ্ঠানে বাড়ছে নগদ টাকাটা, নাকি ব্যাংকে বাড়ছে, টাকাটা ব্যাংকে বাড়ছে, বুঝছো। কিন্তু যে আমার যদি ব্যাংক জমা টাকার উপর সুদ দেয়, তাহলে আমার ব্যাংকে টাকা কি, ব্যাংকে টাকা বাড়ে না আমার প্রতিষ্ঠানে টাকা বাড়ে, অবশ্যই ব্যাংকে টাকা বাড়ে, কারণ ব্যাংক যদি জমা টাকার উপর সুদ দেয়, তোমার ব্যাংকে টাকা জমা রয়েছে 1 লাখ, ব্যাংক তোমার 10,000 টাকা সুদ দিল, তাহলে টাকাটা বাড়লো কোথায়, ব্যাংকে বাড়লো না। তাহলে ব্যাংকে যদি টাকা বাড়ে তাহলে এটা অবশ্যই কি, ডেবিট পাশে ব্যাংকের কলামে লিখতে হবে, তাহলে ব্যাংকের কলামে ডেবিট পাশে 2000 টাকা যাবে, ঠিক আছে। নগদান বই যারা পারো এটা তাদের কাছে কিছুই না। আর যদি এখানে বলতো ব্যাংক চার্জ, তখন এটা হইতো যে ব্যাংক কলামে ক্রেডিট দিকে যাবে। এখানে যদি জমাকৃত সুদ না বলে যদি বলতো ব্যাংক চার্জ, তখন সঠিক উত্তর হইতো খ, কারণ ব্যাংক চার্জের ফলে ব্যাংকের টাকা কমে যায়। কেমন? নেক্সট, এনএসএফ শব্দের পূর্ণরূপ কি, ঠিক আছে, নট সাফিসিয়েন্ট ফান্ড, নট সাফিসিয়েন্ট ফান্ড। এনএসএফ চেকের পূর্ণরূপ কি, নট সাফিসিয়েন্ট ফান্ড। এটা তো তোমরা জানো যে এনএসএফ, একটু আগেই তোমাদের শিখাইছি। এখানে একটা বানান আমি একটু ভুল করে ফেলছি, কি রে ভাই, কি হয়েছে তোর?
যাক আমি এটা ঠিক করতে পারলাম না, সরি, চলে যাই। তাহলে এনএসএফ এর পূর্ণরূপ কি? নট সাফিসিয়েন্ট ফান্ড। ঠিক আছে, নট সাফিসিয়েন্ট ফান্ড, বানানটা একটু খেয়াল করে কিন্তু, SUFFICIENT, সাফিসিয়েন্ট ফান্ড, নট সাফিসিয়েন্ট ফান্ড, নট সাফিসিয়েন্ট ফান্ড। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? একটু টেকনিক্যাল কারণে ফোনটা কেটে গিয়েছিল। ঠিক আছে, আচ্ছা আসেন দেখেন, যেটা আমরা বলছিলাম এটা হচ্ছে আমরা 14 নম্বর এমসিকিউ সলভ করতেছিলাম। জনাব জব্বারের নগদান বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স হলো 38,000 টাকা। তাহলে তার নগদান বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স কত টাকা? 38,000 টাকা। তার মানে তার ব্যাংকে 38,000 টাকা আছে। এখন গৃহ ঋণমান কিস্তি বাবদ ব্যাংক যদি সরাসরি 18,000 টাকা পরিশোধ করে, এখানে ভালো মতন বুঝে, কিন্তু এখানে বলতে পরিশোধ করা, তাহলে ব্যাংকে অবশিষ্ট থাকে কত টাকা? 20,000 টাকা। তার মানে সঠিক উত্তর হচ্ছে 20,000 টাকা। নেক্সট কোশ্চেনে যাই। ঠিক আছে, এখানে কি বলছে? নগদান বই ও ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক ব্যালেন্সের গড় মিলের কারণ, ব্যাংক ব্যালেন্সের গড় মিলের কারণ, তাহলে কি কি কারণে এখানে ব্যাংক ব্যালেন্স গড় মিল হয়? নাম্বার 1 দেখি, ব্যাংক কর্তৃক যদি সরাসরি অর্থ পরিশোধ করে, তাহলে এটা ব্যাংক সাথে সাথে তার পাসবইতে টাকা মাইনাস করবে। তার মানে এটা আমরা নগদান বইতে মাইনাস করার সময় পাই না, তার মানে এটা গন্ডগোল বেঁধে যাবে। ব্যাংক কর্তৃক যদি সরাসরি ব্যাংক যদি কোনো টাকা আদায় করে, তাহলে এটাও সঠিক উত্তর, তাহলেও ব্যাংকে ঝামেলা। ব্যাংক যদি সরাসরি আদায় করে, আমরা আমার নগদান বইতে এটা তো লেখার সময় পাই না। ঠিক আছে, তার মানে এটা তো সরাসরি আমরা আমাদের ব্যাংক, এবার নয়েস, ঠিক আছে একটু খেয়াল করো, ব্যাংক কর্তৃক সরাসরি অর্থ আদায় করলেও এটার ফলেও গড় মিল লেগে যায়, এবং ব্যাংক যদি জমাকৃত চেক প্রত্যাখ্যান করে, এটার ফলেও আমাদের কি গড় মিল হয়। কারণ ব্যাংক যদি জমাকৃত চেক প্রত্যাখ্যান করে, তার মানে আমি আমাদের নগদান বইতে কিন্তু টাকাটা প্লাস করি, ব্যাংক কিন্তু প্লাস করেনি, এই যে গড় মিলের কারণ কিন্তু হয়ে গেছে। তার মানে এই তিনটা কারণেই গড় মিল হয়। সঠিক উত্তর হচ্ছে হলো 1, 2, 3। সঠিক উত্তর হচ্ছে 1, 2, 3, ঘ দাগ সঠিক উত্তর। কেমন? আই হোপ আপনারা বুঝতে পারছেন। পরে নেক্সট কোশ্চেনে যাই। বর্তমানে ব্যাংক সমন্বয় বিবরণী কোন পদ্ধতি ব্যাংক সমন্বয় বিবরণী কোন পদ্ধতি অধিক গ্রহণীয় বা জনপ্রিয়? আমরা সবাই জানি উভয় জের বা সংশোধনী পদ্ধতি, এটা সবথেকে জনপ্রিয়। কারণ কি? এর মূল কারণ হচ্ছে হলো এটা হচ্ছে হলো আধুনিক পদ্ধতি। কি পদ্ধতি? আধুনিক পদ্ধতি। এই জন্য এই উভয় জের বা সংশোধনী পদ্ধতিটা বেশি জনপ্রিয়। আর একক জের যেটা, এটা মূলত সনাতন পদ্ধতি, সনাতন বা প্রচলিত পদ্ধতি। ঠিক আছে, এই জন্য এটা বেশি চলে না, মেইন হলো আধুনিক পদ্ধতিটা চলে। এই জন্য উভয় জের পদ্ধতি মানে বোথ কলাম কারেকশন মেথডটাই হচ্ছে এখন অধিক গ্রহণীয়। কেমন? আচ্ছা, এবার দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো কি পরিমাণ বোর্ডে আসছে, দেখতে পাচ্ছ দিনাজপুর বোর্ড, চট্টগ্রাম বোর্ড 24, সিলেট বোর্ড 21, ঢাকা বোর্ড 19 সালে আসছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এরকম প্রশ্নই কিন্তু তোমরা পরীক্ষায় পাবে। কেমন? দেখো কি বলছে, ব্যাংক চার্জ করছে 260 টাকা, নগদান বইতে ভুলক্রমে 620 টাকা ডেবিট করা হয়েছে। এর ফলে নগদান বই ও ব্যাংক বিবরণী উদ্বৃত্তের গড় মিলের পরিমাণ কত টাকা হবে? গড় মিলের পরিমাণ কত? বোঝো কি পরিমাণ বোর্ডে আসছে, তার মানে বুঝতে পারতেছো তো এই টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি। তো দেখো ব্যাংক চার্জ করছে, তাহলে ব্যাংক চার্জ করলে এটা আমরা কি করি? ব্যাংক চার্জ যদি করে, তাহলে এটা আমরা নগদান বইয়ে ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে নিই। এটা আমরা ব্যাংক যদি চার্জ করে, তাহলে আমরা ক্রেডিট পাশে কোন ঘরে নেই? ব্যাংকের ঘরে নেই। ঠিক আছে, ক্রেডিট পাশে এটা আমরা ব্যাংকের ঘরে নিয়ে নেই। কিন্তু কি করছে, ভুল ক্রমে, ভালো মতন বুঝো কিন্তু, ভুল ক্রমে মানে ভুলে এটা কি করছে, 260 টাকা হওয়ার কথা। কত টাকা? 260 টাকা হওয়ার কথা, কিন্তু ভুলে যায় লিখছি কি 620 টাকা।
হওয়ার কথা 260 টাকা, লিখছে কত? হওয়ার কথা 260 আর লিখছে 620। এই যে ভুল লিখে ফেলছে। আবার ভুল তো খালি সংখ্যায় লেখে নাই, আবার কি করছে? ডেবিট করা হয়েছে, ডেবিট সাইডে লিখছে। কিন্তু এটা হওয়ার কথা ছিল কোন সাইডে? ব্যাংক যেহেতু চার্জ করছে, এটা ক্রেডিট দিকে যাওয়ার কথা। কারণ আমরা জানি ব্যাংক চার্জ একটা খরচ, খরচ নগদান বইতে ক্রেডিট দিকে যায়। সবাই বলেন খরচ নগদান বইতে কোন দিকে যায়? ক্রেডিট দিকে যায়। আর আয়গুলো নগদান বইয়ের ডেবিট সাইডে যায়। তার মানে ব্যাংক চার্জ যেহেতু খরচ, এটা নগদান বইয়ের ক্রেডিট দিকে যাওয়ার কথা, এটা কি করছে? ডেবিট দিকে নিচে ভুলে। আবার কি করছে? নাম্বারে ভুল করছে। লেখার কথা 260 লিখছে 620। এবার এই দুইটা আমরা কি করে দেব? যোগ দিয়ে দেব। 260 প্লাস 620, তাহলে 880। 880 যদি ভুল না করি, সঠিক উত্তর ঘ 800। ঠিক আছে, একটু আগে এই সিমিলার কোশ্চেন সলভ করেছি, কিন্তু একটু আগেই করেছি। পরে নেক্সট কোশ্চেন আসো, 18 নম্বর প্রশ্নে চলে আসছে অলরেডি। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, দেখো খেয়াল করো, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, ব্যাংক সুদ মঞ্জুর করছে কত টাকা? 73 টাকা। নগদান বইতে 37 টাকা, 37 টাকা ক্রেডিট করা হয়েছে। কি করা হয়েছে? ক্রেডিট করা হয়েছে। এর ফলে কত গরমিল হবে? দেখো এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা কিন্তু তোমার হচ্ছে দিনাজপুর বোর্ড 19 সালে চলে আসছে। দেখো সিম্পল, ব্যাংক যদি সুদ মঞ্জুর করে, ব্যাংক জমা টাকার উপর আমার কি দিচ্ছে? সুদ দিচ্ছে। তার মানে এটা আমাদের জন্য আয়। আয় নগদান বই, এই যে নগদান বইয়ে কোন দিকে যায়? আয় নগদান বইয়ের ডেবিট দিকে যায়। কোন কলামে যায়? যেহেতু ব্যাংক সুদ দিচ্ছে, সেহেতু ব্যাংকের কলামে যাবে। তার মানে এটা হলো সঠিক। কিন্তু এই সঠিক না করে এটা কি করছে? ভুলে ক্রেডিট দিকে নিছে, এটা একটা ভুল করছে। আবার লেখার কথা 73, লিখছে কত? 83। তার মানে সবই ভুল, দুইটাই ভুল। তার মানে এবার আমাদের এটা যোগ দিয়ে দিতে হবে, দুইটা যোগ দিয়ে দিলেই হচ্ছে 73 প্লাস 37। একটু বেশি করে প্র্যাকটিস করাই দিলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যেটা করাইলাম এটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ, একটু মনে রাখো। 73 প্লাস 37 যদি যোগ দিই তাহলে হয় কত? 80, 110। সঠিক উত্তর কত? 110। অলরাইট, এইটা হচ্ছে আমাদের ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ। নেক্সট কোশ্চেন, ব্যাংক হতে প্রাপ্ত সুদ 450 টাকা। ব্যাংক থেকে সুদ পাইছি কত টাকা? 450 টাকা। ভুল ক্রমে নগদান বইতে 540 টাকা লেখা হয়েছে। বুঝো, লেখার কথা 450 টাকা, এটা তো একটা ভুল। লিখছি কত? 540 টাকা। ভুল, সংখ্যায় ভুল লিখছি। আর ব্যাংক হতে প্রাপ্ত সুদ, ব্যাংক হতে প্রাপ্ত সুদ মানে কি? ব্যাংক আমার জমা টাকার উপরে সুদ দিছে, তাহলে এটা যাওয়ার কথা কোন দিকে? ব্যাংক থেকে সুদ পাইলে এটা তো ডেবিট সাইডে যাবে। কোন সাইডে যাবে? ডেবিট সাইডে যাবে, কারণ এটা আমাদের আয়। আয়গুলো যায় ডেবিট সাইডে, আয়গুলো যায় নগদান বইয়ের কোন সাইডে? ডেবিট সাইডে। তাহলে এটা ডেবিট সাইডে যাবে। ভুল বশত কোন সাইডে নিছে? এই যে ক্রেডিট সাইডে নিছে। তার মানে এই দুটো এখন আমাদের যোগ করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যোগ দিলে হয় কত? 990। সঠিক উত্তর হচ্ছে 990। ঠিক আছে, আচ্ছা সেম একই কোশ্চেন কিন্তু আমরা অনেকগুলো প্র্যাকটিস করলাম। নেক্সট কোশ্চেনে যাই। দেখো উদ্দীপকটি পড়ো এবং নিচের কোশ্চেন গুলো একটু সলভ করো। দেখো এখানে বেশ দুইটা কোশ্চেন দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ, এবং এটাই আমাদের লাস্ট কোশ্চেন আজকের ক্লাসে। তো দেখো উদ্দীপকটি পড়তে বলছে। দেখো আমরা উদ্দীপকটা সুন্দর মতন পড়বো। একটি প্রতিষ্ঠান 1 জুলাই তারিখে ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংকের উদ্বৃত্ত, ব্যাংক উদ্বৃত্ত কত? 75,000 টাকা। 10 জুলাই তারিখে 15,000 টাকার একটা চেক পাইছে। কত টাকার চেক? 15,000 টাকার একটি চেক পেয়ে ওইটা ব্যাংকে জমা দেওয়া হয়েছে। চেকটা ব্যাংকে জমা দেওয়া হয়েছে। এটা কিন্তু কয় তারিখে? ভালো মতন বুঝো, কিন্তু এটা কিন্তু 10 তারিখে। এটা হলো কয় তারিখে? 10 তারিখে। 15 তারিখে, 15 জুলাই, এটা হলো 10 জুলাই 75,000 চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে। ঠিক আছে, 15 জুলাইতে কি? সরি, 10 জুলাইতে 15,000 টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে। এবার জমা দেওয়ার পরে 15 জুলাই মানে 5 দিন পরে, ঠিক আছে, ব্যাংক ওই চেকটা কি করছে? প্রত্যাখ্যান করছে। প্রত্যাখ্যান করে দিছে মানে ফেরত দিয়ে দিছে। ঠিক আছে, ময়মনসিংহ বোর্ড 2024 সালে করছে। 15 জুলাই তারিখের পর প্রতিষ্ঠানের ব্যাংক উদ্বৃত্ত কত হবে? ব্যাংক উদ্বৃত্ত কত হবে মানে? ব্যাংক উদ্বৃত্ত তো 75,000 টাকা ছিল। বুঝছো, কিন্তু ব্যাংক উদ্বৃত্ত কত টাকা ছিল? 75,000 টাকা। ব্যাংক উদ্বৃত্ত ছিল 75,000 টাকা। এই যে বলে দিছে, ব্যাংক উদ্বৃত্ত ছিল 75,000 টাকা। 10 জুলাই কি করছে? 15,000 টাকার একটা চেক পেয়ে ওটা ব্যাংকে জমা দেওয়া হয়েছে। তাহলে চেকটা যখন ব্যাংকে জমা দিচ্ছে, ওটা তো আমরা নগদান বইতে প্লাস করছি। কত টাকা? এই 15,000 টাকা। 15,000 টাকা নগদান বইতে আমরা কি করছি? প্লাস করছি। কিন্তু 15 তারিখে যে কি হয়েছে? ওই চেকটা প্রত্যাখ্যান হয়েছে। কিন্তু ব্যাংকে তো তাইলে এটার কোনো ইম্প্যাক্ট পড়ে না। তার মানে ব্যাংকে কয় টাকা আছে? কারণ এটা প্রত্যাখ্যান, তো ব্যাংক যদি প্রত্যাখ্যান করে দেয়
তাহলে তো ব্যাংক ওই চেকের টাকা কি করে নাই, গ্রহণ করে নাই। তার মানে ব্যাংকে আগের যে ব্যালেন্স ছিল সেই ব্যালেন্স, তার মানে ৭৫,০০০ টাকা সঠিক উত্তর। জিনিসটা বুঝতে পারলা তো, যে তোমার ব্যাংকে ব্যালেন্স ছিল ৭৫,০০০, এখন তুমি একটা চেক ব্যাংকে জমা করার উদ্দেশ্যে জমা করছো, এখন ব্যাংক কি করছে, ওই চেকটা জমা করে নাই, ব্যাংক ওই চেকটা জমা করে নাই, ব্যাংক ওইটা প্রত্যাখ্যান করে দিছে। তাহলে ব্যাংকে তো যে ব্যালেন্স ছিল সেই ব্যালেন্স, ব্যাংক যদি চেকের টাকা জমা না করে তাহলে ব্যাংকের যে ব্যালেন্স ছিল সেই ব্যালেন্সই হবে ৭৫,০০০ টাকা। তার মানে সঠিক উত্তর ৭৫,০০০ টাকা। গ লাস্ট কোশ্চেনে চলে আসি। আসো, ওই একই উদ্দীপকের আন্ডারে বলছে কি, যে ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যান ফলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কি পরিবর্তন হবে, আর্থিক অবস্থার কি পরিবর্তন হবে। এটাও কিন্তু বোর্ড কোশ্চেন, এটাও কিন্তু একই বোর্ডেরই কোশ্চেন, এটা ময়মনসিংহ বোর্ড ২৪ সালের কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ। দেখো তো এর ফলে আর্থিক অবস্থার কি পরিবর্তন ঘটবে, কি পরিবর্তন ঘটবে। তাইলে আমার যে চেকটা আমি ব্যাংকে জমা দিতে পাঠাইছিলাম, ওইটা তো আমি কোনো না কোনো দেনাদারের কাছ থেকে পেয়ে তারপর ব্যাংকে জমা করতে পাঠাইছিলাম, বুঝো। কিন্তু যেহেতু আমি ওই চেকটা ব্যাংকে জমা করতে পাঠাইছি কোনো না কোনো দেনাদারের কাছ থেকে পেয়ে, এবং ব্যাংক যেহেতু ওই চেকটা প্রত্যাখ্যান করছে, তার মানে ওই দেনাদার আমার টাকাটা পরিশোধ করতে পারে নাই, তার মানে দেনাদার ১৫,০০০ বৃদ্ধি পেয়ে যাবে। কারণ ও তো আমার যখন চেক দিছিল তখন তো আমি চেকটা ব্যাংকে জমা করতে পাঠাইছি এবং মনে করছি যে ও আমার টাকা দিয়ে দিছে, ওরে মাইনাস করে দিছে, তাহলে এটা আবার ওরে বৃদ্ধি করতে হবে, কারণ ওর চেক প্রত্যাখ্যান হয়ে গেছে, কারণ ওর চেকে গন্ডগোল ছিল। ২ নাম্বার পদ হিসেবে এটা কোনো কিছুই না, ১৫,০০০ টাকার ব্যাংক হিসাব হ্রাস পাবে। আমাদের যে নগদান বই, নগদান বইতে আমরা কি করছিলাম, ব্যাংকে যখন চেকটা জমা দিছিলাম তখন আমরা ওই ১৫,০০০ টাকা প্লাস করছিলাম, কিন্তু ব্যাংক কি করছে, ওইটা লাথি মেরে প্রত্যাখ্যান করে দিছে। তাহলে এখন আমাদের কি করতে হবে, ওইটা মাইনাস করে দিতে হবে, কারণ আমরা নগদান বইতে ভুলে বাড়াইছি, এবার আমাদের নগদান বইয়ের ব্যাংক কলামে এটা কমাই দিতে হবে। তার মানে ১৫,০০০ টাকা ব্যাংক হিসাব হ্রাস পাবে। তার মানে সঠিক উত্তর ১ আর ৩। ওই ১ আর ৩ ১ আর ৩। আর এই খদারটা কেন হবে না, মানে এই ২ নাম্বার রোমান সংখ্যা এটা হবে না কেন, ১৫,০০০ টাকা প্রদেয় হিসাব বৃদ্ধি পাবে। কারণ এখানে তো আমি একটা চেক যখন জমা করতে পাঠাই, ওখানে প্রদেয় হিসাবের কোনো সম্পর্ক নাই, কারণ প্রদেয় হিসাব যে পাওনাদার তাকে আমাদের চেক দিতে হয়, আর আমরা চেক পাই সবসময় প্রাপ্য হিসাবের কাছ থেকে। আমরা যে চেকটা ব্যাংকে জমা করতে পাঠাই, এটা মূলত আমরা কোনো না কোনো দেনাদারের কাছ থেকে পাই, প্রাপ্য হিসাবের কাছ থেকে পাই, তারপর ওই চেকটা আমরা ব্যাংকে জমা করতে পাঠাই। কেমন? ঠিক আছে, এই ছিল আমাদের আজকের ক্লাস। ঠিক আছে, আই হোপ তোমরা বুঝতে পারছো। এখন এই হলো ব্যাংক সমন্বয় বিবরণীর উপরে আমরা যতদূর পারছি আমরা তোমাদের দিলাম। এরপরে তোমরা যে অধ্যায়গুলো বলবা সেই অধ্যায়গুলোর উপরে ক্লাস দিব, ইচ্ছা আছে সব অধ্যায়ের উপরে ক্লাস দেওয়া মেইন অত্যন্ত। আর আমাদের লাস্ট শুট যে কোর্স, আমাদের লাস্ট শুট কোর্সে একদম পুরোদমে করার ক্লাস চলছে। আমাদের এই লাস্ট শুট একটা কোর্স প্রতি বছর বের হয়, লাস্ট শুট হিসাব বিজ্ঞান যে কোর্স, এই কোর্সে তোমরা চাইলে যুক্ত হইতে পারো। হিসাব বিজ্ঞান কোর্স, এখানে মাত্র 40টা ম্যাজিক্যাল ক্লাস, মাত্র 40টা ক্লাসে, মাত্র 40টা ক্লাসে এখানে আমরা একদম A to Z তোমার এমসিকিউ সিকিউ সহ একদম সুন্দর মতন গোছানো একটা প্যাকেজ তৈরি করে রাখছে। তোমাদের যদি কারো দরকার হয়, আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবা, অবশ্যই মেসেজ করবা। মেসেজ করে তোমরা বিজ্ঞপ্তি বা নিয়ম কানুন জেনে ভর্তি হয়ে যেতে পারো। ঠিক আছে, একদম সহজ ভর্তি হওয়া। তুমি চাইলে মাত্র ৭৯৯ টাকা কোর্স ফি, তুমি চাইলে ভর্তি হয়ে যেতে পারো। ঠিক আছে, এটা একদম পরীক্ষার আগ পর্যন্ত কোর্সটা চলবে। আর এখানে 40টা ক্লাস, এবং 40টা ক্লাস খুবই ইম্প্যাক্টফুল। আমাদের নিজস্ব পিডিএফ আছে, বই আকারে সাজানো একদম, আমরা ওইটা দিয়ে দিব। আর এখানে টেনশনের কোনো কারণে আমরা একদম বেসিক সহ এখানে পড়াচ্ছি। এখানে যেমন বেসিক সহ পড়াচ্ছি, ওইখানে বেসিক সহ পড়াবো। কেমন? তো ইনশাল্লাহ আগামীকাল তোমাদের সঙ্গে অর্থের সময় মূল্য নিয়ে দেখা হচ্ছে। উইশ অল দ্য ভেরি বেস্ট। আসসালামু আলাইকুম।